ষষ্ঠ শ্রেণীর আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো আশা করছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম আবৃত্তির উৎপত্তি, ইতিহাস, বিভিন্ন বর্ণের যেমন ধরো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ বিধি এবং মাস, ঋতু, বার সহ বিভিন্ন বিষয়ে আমরা জেনেছি এবং বিভিন্ন কবিতা আমরা পড়েছি। তো আমরা যে কবিতা পড়ি সেই কবিতার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় থাকে যেগুলো আমরা অনেকেই জানি না। আমরা অনেকে কবিতা লিখি এবং কবিতা পড়ি, কিন্তু কবিতার মধ্যে যে কতগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে, তাই না? তো শিক্ষার্থীরা, আমরা আজকে জানবো যে কবিতার বিভিন্ন বিষয়গুলো কি। যেমন ধরো, কবিতার মধ্যে পর্ব, পংক্তি, স্তবক, চরণ এরকম বিষয়গুলো রয়েছে। তাহলে এগুলোকে আমাদেরকে জানতে হবে। আজকের আমাদের পাঠের বিষয় বাংলা কবিতার পর্ব, পংক্তি, চরণ এবং স্তবক কাকে বলে। চলো আমরা জেনে নিই, কেমন? প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি কবিতার পর্ব কাকে বলে। একবারে আমরা কবিতার যতটুকু বলি তাই পর্ব। আবৃত্তি করার সময় এক নিঃশ্বাসে কবিতার যেটুকু অংশ উচ্চারণ করতে পারি তাকে পর্ব বলা যায়। এবং বাংলা কবিতার ছন্দে পর্বের অনেক গুরুত্ব রয়েছে এবং পর্ব হচ্ছে বাংলা ছন্দের উপকরণ। পর্ব পদ নামেও পরিচিত। অর্থাৎ আমরা যখন একটি কবিতা আবৃত্তি করি এবং এক নিঃশ্বাসে আমরা যতটুকু অংশ বলতে পারি সেটি হচ্ছে কবিতার পর্ব। এভাবে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে আমি একটি কবিতার দুটি লাইন এখানে দিয়েছি। যেমন ধরো, যেদিন আমি হারিয়ে যাব, এখানে একটি দাগ তোমরা দেখতে পাচ্ছ, বুঝবি সেদিন বুঝবি। এখানে যে দাগটি আছে, যেদিন আমি হারিয়ে যাব, এটি একটি পর্ব। বুঝবি সেদিন বুঝবি, এটিও একটি পর্ব। অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবি। অর্থাৎ এইভাবে পর্বগুলোকে ভাগ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম বাংলা কবিতার পর্ব কাকে বলে। এরপর আসো পংক্তি। পংক্তি, কবিতার পংক্তি, এই বিষয়গুলো অনেক সময় আমরা শুনে থাকি যে কবিতার পংক্তি। পংক্তিটা আসলে কি? সাধারণ অর্থে পংক্তি বলতে এক সারিতে সাজানো কবিতার শব্দাবলীকে বোঝায়। এর অন্য নাম হচ্ছে লাইন, সারি ইত্যাদি। কবিতা কিন্তু একটানা পড়া যায় না। ছন্দের পংক্তি অনুসারে থেমে থেমে কবিতা পড়তে হয়। সে কারণে বিভিন্ন স্থানে অর্থাৎ কবিতার বিভিন্ন জায়গায় বিরতির ব্যবস্থা রয়েছে। কোথাও অল্প বিরতি এবং কোথাও পূর্ণ বিরতি দিয়ে আমরা এভাবে কবিতার শব্দগুলিকে অর্থাৎ বাক্যগুলোকে সাজিয়ে থাকি। এখানে দেখো, আমি একটি উদাহরণ দিচ্ছি। ভোর হলো, দৌড় হলো, খুকুমণি উঠোনে। এই যে ভোর হলো, দৌড় হলো, খুকুমণি উঠোনে, এই কবিতার পংক্তি রয়েছে তিনটি, কিন্তু চরণ হচ্ছে একটি। অর্থাৎ যে লাইনগুলো রয়েছে সেগুলো হচ্ছে পংক্তি এবং সেই লাইনগুলো মিলে একটি চরণ হয়েছে, কবিতার চরণ হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি চরণ। কবিতার চরণ একটি সম্পূর্ণ বাক্য কবিতার চরণ হিসেবে বিবেচিত হয় এবং পূর্ণ জ্যোতি দিয়ে নিয়ন্ত্রিত পূর্ণ ধ্বনি প্রবাহের নাম চরণ। অর্থাৎ একটি বাক্য, অনেকগুলো শব্দ দিয়ে যখন আমরা একটি বাক্য তৈরি করি, সেই বাক্যটি হচ্ছে কবিতার চরণ। এখানে আমরা একটি উদাহরণ দিচ্ছি। আবার মায়ের সোনার মোড়ক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। অর্থাৎ এখানে দুটি পংক্তি মিলে একটি চরণ হয়েছে। তারপর হচ্ছে স্তবক। স্তবক কি?
বেশ কয়েকটি পংক্তি লাইন বেশ কয়েকটি পংক্তি বা লাইন নিয়ে একটি স্তবক রচিত হয়। দুই বা ততোধিক চরণ এক হলে তাকে স্তবক বলে। আমরা এর আগে দেখেছি পর্ব, পংক্তি, চরণ, এবং এখানে দেখতে পাচ্ছি যে দুই বা ততোধিক চরণ একত্র হলে তাকে স্তবক বলে এবং স্তবকের মধ্যে কিন্তু একটা মিলের বৈশিষ্ট্য থাকে। উদাহরণস্বরূপ আমরা এখানে একটি কবিতার কিছু অংশ দিয়েছি তোমাদের বোঝার জন্য। রাজা গেলেন বাজারে, যার যা আছে সাজারে, পেলেন শুধু পুঁটি মাছের চমক, রাজা তখন রাগে গনগন, মন্ত্রীরে দেন ধমক। অর্থাৎ এখানে কি হয়েছে, তিনটি চরণ মিলে একটি স্তবক হয়েছে, তিনটি চরণ মিলে একটি স্তবক হয়েছে। তো আমরা যখন এরকম কবিতা লিখবো বা কবিতা পড়বো তখন সেখানে পর্ব, পংক্তি, চরণ, স্তবক এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। তো শিক্ষার্থীরা, আমাদের জানার কিন্তু শেষ নেই। আমরা অনেক কিছু ইতিমধ্যে জেনেছি এবং তোমরা সেগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। কারণ শুধু পড়লেই চলবে না, সেগুলোকে আমাদেরকে আত্মস্থ করতে হবে। তো চলো আমরা আমাদের আজকে সিলেবাসে নির্ধারিত কবিতা সৎ পাত্র লিখেছেন সুকুমার রায়, তার এই মজার কবিতাটি আজকে আবৃত্তি করব। এবং শিক্ষার্থীরা বরাবরের মতোই আমরা কি করব, যে লেখক রয়েছেন কবি সৎ পাত্র লিখেছেন সুকুমার রায়, তার সম্বন্ধে কিছু কথা জেনে নেব। কেমন শিক্ষার্থীরা, সুকুমার রায় 1887 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর কলকাতাতেই জন্মগ্রহণ করেন। তার মা বিধুমুখী দেবী ছিলেন সেই সময়ের ব্রাহ্মণ সমাজের একটি উচ্চ জ্যোতিষ্ক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে, এবং তার পিতা ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়। তোমরা উপেন্দ্র কিশোর রায়ের অনেক মজার ছড়া এবং কবিতা হয়তো পড়েছ কেউ কেউ, এবং এভাবে দেখতে পাচ্ছি যে একটি বিখ্যাত পরিবারে সুকুমার রায় বড় হয়েছে এবং তার ছেলেবেলা কেটেছে কলকাতাতেই। তার স্কুল এবং কলেজের শিক্ষা লাভ হয় কলকাতাতেই। আমরা দেখি যে 1911 সালে মুদ্রণ শিল্পে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সুকুমার রায় লন্ডনে যান। এবং মজার ব্যাপার কি জানো, সেখানে ঠিক 1 বছর পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি অনুবাদের জন্য লন্ডনে উপস্থিত হন, এবং উপেন্দ্র কিশোর রায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমবয়সী এবং বন্ধুস্থানীয়। আর সুকুমার রায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ ভক্তদের মধ্যে অন্যতম। তিনি অত্যন্ত রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন। তো শিক্ষার্থীরা, সুকুমার রায় পিতা উপেন্দ্র কিশোর রায় একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেছেন। সেই পত্রিকাটির নাম হচ্ছে সন্দেশ। তিনি 1913 সালে সন্দেশ পত্রিকাটি সম্পাদনা শুরু করেন, এবং আমরা দেখি যে তার বেশ কয়েক মাস পরে সুকুমার রায় দেশে ফিরে আসেন এবং এসে সন্দেশ পত্রিকায় তার লেখা এবং আঁকা ছবি ইত্যাদি প্রকাশিত হতে থাকে। এবং তখন থেকে আমরা লক্ষ্য করি যে সুকুমার রায়ের যে সাহিত্যিক বৈশিষ্ট্য, তার চরিত্রের যে সাহিত্যিক বৈশিষ্ট্য, সেটি ইঙ্গিত আমরা পাই। শিক্ষার্থীরা, সুকুমার রায় এবং উপেন্দ্র কিশোর রায় দুজনেই কিন্তু খুব হাস্যরসিক ছিলেন এবং পিতা পুত্র দুজনেই হাস্যরসের অনেক কবিতা ছড়া আমাদের জন্য রচনা করেছেন, যেগুলো আমাদের সাহিত্য ভাণ্ডারে রয়েছে অমূল্য সম্পদ হিসেবে। সুকুমার রায় কিন্তু অনেক কবিতা এবং ছড়া লিখেছেন, খ্যাতি অর্জন করেছেন, কিন্তু সেই সঙ্গে তিনি হাসির গল্প কিন্তু লিখেছেন এবং তার বিখ্যাত হজবর্ণ যে গল্পটি রয়েছে, গল্প যে বইটি রয়েছে, সেখানে অনেক মজার মজার গল্প আছে, তোমরা সেগুলো পড়বে। এবং সুকুমার রায়ের হাসির ছড়া গল্পের সঙ্গে পরিচিত নেই এমন বাঙালির সংখ্যা খুঁজে পাওয়া কিন্তু কঠিন। সুকুমার রায়ের মজার মজার ছড়াগুলোর মধ্যে একটি মজার ছড়া তোমরা
রামমনোহরের ছানা, তাই না? রামমনোহরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না নানা। তো এরকম অনেক মজার ছড়া রয়েছে। যেমন ধরো আরেকটি ছড়া, বাবুরাম সাগরে, কোথা যাস বাবুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, মুখ নেই, শিং নেই, ছোটে কিনা হাঁটে না, কাউকে যে কাটে না, যে সাপ জ্যান্ত, গোটা দুই আঙুল, তেড়ে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। তো এরকম অনেক অনেক মজার ছড়া রয়েছে। যেমন আরেকটি ছড়া আমার মনে পড়ছে, সেটি হলো, দাদা গো দেখেছি ভেবে অনেক দূর, এই দুনিয়ায় সকল ভালো, আসল ভালো নকল ভালো, সস্তা ভালো দামিও ভালো, আমিও ভালো তুমিও ভালো, ঠেলা গাড়ি ঠেলতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, রাস্তা লুচি বেলতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো কি বলতো, পাউরুটি আর ছোলা গুড়। পাউরুটি আর ছোলা গুড় কিন্তু সুকুমার রায়ের খুব প্রিয় খাদ্য ছিল, এবং পাউরুটি আর ছোলা গুড় খেতে কিন্তু খুব মজা, তোমরা খাবে, একদিন খেয়ে দেখবে। তো যাই হোক শিক্ষার্থীরা, এরকম অনেক মজার মজার ছড়া সুকুমার রায় আমাদের জন্য লিখে গেছেন। আমাদের শরীরকে কর্মক্ষম রাখার জন্য যেমন সুষম খাদ্যের প্রয়োজন রয়েছে শিক্ষার্থীরা, ঠিক তেমনি আমাদের মনকে সজীব এবং সুন্দর রাখার জন্য কিসের প্রয়োজন রয়েছে বলতো? আমাদের মনটাকে হাসি এবং আনন্দে ভরে রাখার প্রয়োজন রয়েছে, এবং সেটি আমরা খুঁজে পাই সুকুমার রায়ের সাহিত্যকর্ম থেকে। আমাদের বাঁধা ধরা ছক বাঁধা জীবনে হাসির উপাদানগুলো নিয়ে আসতে পারে একমাত্র সুকুমার রায়ের সাহিত্যকর্ম। তো সে কারণে আমাদের সেগুলো বেশি বেশি করে পড়তে হবে, এবং যখন তোমাদের মন খারাপ থাকবে, মন ভালো থাকবে না, তখন তোমরা কি করবে? বেশি বেশি করে সুকুমার রায়ের মজার মজার ছড়া এবং কবিতাগুলো পড়বে। তো শিক্ষার্থীরা, এভাবে আমরা দেখতে পাচ্ছি যে সুকুমার রায় তার সাহিত্যকর্ম তৈরি করেছেন, এবং 1914 সালে তার আবোল তাবোল শ্রেণীর প্রথম কবিতা খিচুড়ি প্রকাশিত হয়, এবং কবিতাটি কিন্তু অত্যন্ত মজার একটি কবিতা। খিচুড়ি এর দুটি লাইন হচ্ছে এরকম, হাঁস ছিল সজারু, হয়ে গেল হাঁস জড়ো, কেমনই তা জানি না। হাঁস ছিল সজারু, হয়ে গেল হাঁস জড়ো, কেমনই তা জানি না। বক কহে কচ্ছপে, বাহবা কি ফুর্তি, হয়ে গেল আমাদের বকোৎসব মূর্তি। তো এরকম অনেক মজার মজার কবিতা ছড়া সুকুমার রায় লিখেছেন। 1915 সাল থেকে 1923 সাল, এই 8 বছর তিনি সন্দেশ পত্রিকাটি সম্পাদনা করেন। তার পিতা উপেন্দ্র কিশোর রায়ের মৃত্যুর পরে, কিন্তু শেষের 2.5 বছর তিনি রোগশয্যায় শায়িত ছিলেন, কিন্তু সে কারণে কিন্তু তিনি থেমে থাকেননি শিক্ষার্থীরা। তিনি কিন্তু তার লেখা, আঁকা এবং মুদ্রণ শিল্পের কাজ চালিয়ে গেছেন, এবং তার সে কাজের উৎকর্ষ পরিমাণ দেখলে কিন্তু অবাক হতে হয়। তো আমাদের কিন্তু আসলে এইভাবে আমাদের কাজগুলো করে যেতে হবে, ঠিক যেমন সুকুমার রায় করেছেন। শিক্ষার্থীরা, সুকুমার রায় তার জীবদ্দশাতে তার যে রচনা রয়েছে, সেই রচনার পূর্ণাঙ্গ পুস্তক আকারে সেই রচনাকে দেখে যেতে পারেননি, এবং তার যে আবোল তাবোল যে বইটি পুস্তক আকারে প্রকাশিত হয়েছিল, সেটি প্রকাশিত হয়েছিল 1923 সালের 19শে অক্টোবর। তো যাই হোক, তিনি পরবর্তীতে তার অনেক বই পুস্তক আকারে প্রকাশিত হয়েছে, এবং তার শেষ রচনাটি হচ্ছে আবোল তাবোল বইয়ের শেষ কবিতাটি, যেটি বাংলা সাহিত্যে একটি বিচিত্র মিশ্র রসের সৃষ্টি করেছে এবং চিরকালের একটি বিস্ময় হয়ে রয়েছে। এবং সেই কবিতার কয়েকটি লাইনের মধ্যে তার সেই মৃত্যুর ছায়া এসে পড়েছিল। তিনি অল্প বয়সে মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন। তার শেষ কবিতার, তার সেই মৃত্যুর ছায়া আমরা দেখতে পাই, যে তার শেষ কবিতাটির কয়েকটি লাইন এরকম, আদিমকালের চাঁদের হিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সামলানো,
অর্থাৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এরকম রস সৃষ্টি করা আসলে একমাত্র সুকুমার রায়ের পক্ষে সম্ভব। তো আমরা তাকে হারিয়েছি, তার আত্মার শান্তি কামনা করছি। শিক্ষার্থীরা এসো তাহলে তার রচিত যে সৎপাত্র কবিতাটি আছে আমরা এটি আবৃত্তি করি, কেমন? সৎপাত্র লিখেছেন সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা দিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে, বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টি দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেক কৃষি তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে পীরের জোড়ার পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চঘর কংসরাজের বংশধর, শ্যামলাহিনী কোনো গ্রামে কি যেন হয় গঙ্গারামে, জানো এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। তো শিক্ষার্থীরা এখানে আমরা যে লাইনগুলো দেখতে পাচ্ছি এখানে চমৎকার সব হাস্যাত্মক কথা রয়েছে, হাসির কথা রয়েছে, যেগুলি আমাদের খুব মনটাকে ভালো করে দেয়। এরকম কিছু মজার ছড়া তোমরা সবসময় পড়বে। আমি আরেকবার আবৃত্তি করছি। শুনতে পেলুম পোস্তা দিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলে অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে, বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়, মানুষ তো নয় ভাই বোন তার, একটা পাগল একটা গোয়ার, আরেক কৃষি তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল পীরের জড়ার পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চঘর কংসরাজের বংশধর, শ্যামলাহিনী বনু গ্রামে কি যেন হয় গঙ্গারামে, যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। তো শিক্ষার্থীরা এরকম আমাদের অনেক ছড়া কবিতা আছে, সেগুলো তোমরা পড়বে। এবং একটি বিষয় আমি বারবার করে বলছি তোমাদেরকে যে এ পর্যন্ত আমাদের অনলাইনে যে আবৃত্তি ক্লাসগুলো হয়েছে সেখানে যে কবিতাগুলো আমরা ক্লাসে পড়েছি, আবৃত্তি করেছি এবং এর আগে যে পড়াগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা সেগুলো কিন্তু অবশ্যই চর্চা করবে। তোমাদের পরীক্ষার পর অবসরে সেগুলো বসে তোমরা বারবার করে দেখবে। এবং একটা জিনিস যে একটা ভালো কিছুকে আয়ত্ত করতে হলে সেখানে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে, সেগুলোকে হালকা করে দেখলে চলবে না। আবৃত্তি বলো, গান বলো এবং চিত্রাঙ্কন যে কিছু আমরা করি না কেন সেগুলো খুব মন দিয়ে আমাদেরকে করতে হবে, তাহলে আমরা সেটির মধ্যে আনন্দ খুঁজে পাবো। তো শিক্ষার্থীরা যাই হোক তোমরা ভালো থেকো, তোমাদের শুভকামনা করছি, সবাইকে ধন্যবাদ।